প্রিয় অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থীরা, তোমার সবাই কেমন আছো? তোমাদের কাছকে তোমাদের গণিত বইয়ের অর্থাৎ হচ্ছে তোমাদের গণিত বইয়ের অনুশীলনের 2.2 এর যে চক্রবৃদ্ধি মূলধন অ্যান্ড হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফার যে ম্যাথগুলো রয়েছে, সেই ম্যাথগুলো করার জন্য যে সূত্রগুলো প্রয়োজন, সেই সূত্রগুলো তোমাদের কাছকে প্রমাণ করে দেখাবো। দেখো, সেই সূত্রগুলো প্রমাণ করার পূর্বে তোমাদের একটা বিষয় জানতে হবে। সেই বিষয়টা হচ্ছে তিনটা সূত্র তোমাদেরকে এই অধ্যায়ে জানতে হবে। এক নম্বর হচ্ছে সরল মুনাফার সূত্র। এটা কিন্তু অলরেডি তোমরা জানো, অর্থাৎ হচ্ছে তোমরা 2.1 এর ম্যাথগুলো যদি করে আসছো, যারা করে আসছো তারা কিন্তু এটা জানো যে সরল মুনাফার সূত্র হচ্ছে I = PRN। ওকে, PRN। 2 নঙ্গে দেখো, এইটা হচ্ছে তোমাদেরকে জানতে হবে, মাস্ট বি, এই দুইটা সূত্র, চক্রবৃদ্ধি মূলধন। আর চক্রবৃদ্ধি মূলধন মানে হচ্ছে C = P × 1 + R। অ্যান্ড হচ্ছে 3 নঙ্গে যে সূত্রটি তোমাদের জানতে হবে সেটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা সমান হচ্ছে C - P। এই তিনটা সূত্র তোমরা যদি জানো তাহলে কিন্তু এই 2.2 এর অর্থাৎ হচ্ছে তোমাদের এই যে আমি গণিত বই তোমাদেরকে দেখাচ্ছি, এই যে দেখো, এই যে 2.2 এর যে ম্যাথগুলো রয়েছে, বিশেষ করে 7 থেকে যে ম্যাথগুলো রয়েছে, এই প্রত্যেকটা ম্যাথ তোমরা সলভ করতে পারবে। এই যে 14 পর্যন্ত যে ম্যাথ রয়েছে এগুলো কিন্তু সলভ করতে পারবে। ওকে, দেখো, প্রথমে আমি লিখেছি হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন ও হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন ও মুনাফার সূত্র গঠন। এখন এই সূত্রগুলো গঠন করার জন্য আমাদের কি জানতে হবে? যে দেখো, আমি লিখেছি, মনে করি প্রারম্ভিক মূলধন বা আসল মান হচ্ছে P। এটি কিন্তু তোমরা প্রথম অধ্যায় অর্থাৎ হচ্ছে তোমার হচ্ছে মুনাফার যে অধ্যায়টি 2.1 সেখানে কিন্তু শিখে আসছো যে প্রারম্ভিক মূলধন বা আসল মানে হচ্ছে P, আর বার্ষিক মুনাফার হার এটাকে আমরা প্রকাশ করি R দ্বারা। এখন দেখো, এখানে আমি লিখেছি প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন, এখানে লিখেছি হচ্ছে দ্বিতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন, আবার নিচে লিখেছি হচ্ছে তৃতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন। মানে এগুলো কেন লিখেছি? লেখার কারণ হচ্ছে, ধরো তোমার কোনো অঙ্কে তোমাকে বলা হলো যে প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করো, অর্থাৎ হচ্ছে প্রথম বছর শেষে তোমার মূলধন, চক্রবৃদ্ধি মূলধন কত হলো সেটা বের করো। সেটা বের করার জন্য তোমাদের এই সূত্রটি প্রয়োগ করতে হবে, প্রথম সূত্রটি। এখন এই সূত্রটি আমরা কিভাবে দেখো প্রমাণ করব? আমরা প্রথমে লিখেছি প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন সমান হচ্ছে আসল যোগ মুনাফা। কি লিখেছি? আসল যোগ মুনাফা। ওকে, এখন দেখো, এখানে আসল মানে কি? আসল মানে আমরা P দ্বারা প্রকাশ করি আসল, এখানে প্লাস লিখেছি। মুনাফা, মুনাফা মানে I, আমরা কিন্তু মুনাফাকে I দ্বারা প্রকাশ করি, এটা তোমরা সকলেই জানো। এখন আসো, এইখানে দেখো, আমরা P থেকে P লিখলাম যোগ, আর I = আমরা জানি PRN, এটা কিন্তু তোমরা সবাই জানো I = PRN। ওকে, দেখো, আমরা এখানে P এর P লিখলাম, প্লাসের প্লাস। এখন এইখানে দেখো PR আমরা লিখেছি, অ্যান্ড হচ্ছে N = আমরা 1 লিখেছি। কেন? কারণ প্রথম বছরান্তে মানে হচ্ছে বছর হচ্ছে একটা, আর আমরা N মানে জানি হচ্ছে সময়। N মানে কি বন্ধুরা? N মানে হচ্ছে সময়। ওকে, এইখান থেকে আমরা কি করলাম? এইখান থেকে আমরা P কমন নিলাম। P কমন নেওয়ার পরে আমাদের কিছুই থাকে না, তার মানে 1 থাকে, লিখলাম 1। তারপর এখানে প্লাস ছিল, প্লাস দিলাম। এক্ষেত্রে P তো আমরা কমন নিয়েছি, আর কমন নেওয়ার অপর নাম তোমরা জানো, ভাগ করা। মানে কমন নিলে কী হয়? এখান থেকে আমরা আমাদের সেম যেটা রয়েছে P আর P রয়েছে, আমরা একটা P নিয়েছি, তার মানে প্রত্যেকটা P এখানে চলে গিয়েছে। এটা হচ্ছে কমন নেওয়ার একটা সিস্টেম। ওকে, আমরা এখানে P কমন নিলাম, তাহলে থাকে 1, প্লাসের প্লাস, এখানে P কমন নিয়েছি, থাকে R, লিখলাম R। এখন দেখো, এই 1 কোথায় গেল? আর এর সাথে 1 গুণ দিলে কিন্তু R হয়ে যায়। তার মানে আমরা প্রথম বছর শেষে অর্থাৎ হচ্ছে আমরা চক্রবৃদ্ধি মূলধনের যে সূত্রটি পেলাম সেটা হচ্ছে P × 1 + R। কী পেলাম বন্ধুরা? P × 1 + R। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। এটা হচ্ছে প্রথম বছরান্তে মূলধন। এখন আমরা শিখব হচ্ছে দ্বিতীয় বছরান্তে যেটি মূলধন, মানে দ্বিতীয় বছরান্তে মূলধন কোনটি হয়। দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি মূলধন জানার পূর্বে তোমাদেরকে আমি একটা জিনিস শিখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে তোমরা কি জানো কিনা জানি না, যে তোমার হচ্ছে আমাদের যে প্রারম্ভিক মূলধন অ্যান্ড হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন, সেই জিনিসগুলো কি, অর্থাৎ হচ্ছে আমাদের সরল মুনাফা কি অ্যান্ড হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা কি, সেটা তোমাকে আগে বুঝতে হবে। দেখো, আমি তোমাদেরকে একটু লিখে বুঝিয়ে দিচ্ছি এখানে। ধরো কথার সাপোজ তুমি ব্যাংকে 1000 টাকা জমা রাখলে। কত টাকা জমা রেখেছো? 1000 টাকা জমা রেখেছো। এখন তোমাকে ব্যাংক থেকে বলা হলো যে 1 বছর শেষে তোমাকে 100 টাকা মুনাফা দেওয়া হবে। কত টাকা? এই 100 টাকা তোমাকে মুনাফা দেওয়া হবে। এখন এই 100 টাকা তুমি যে আসল রেখেছিলে, সেই 100 টাকা এই আসলের সাথে যোগ হবে। তাহলে তোমার যোগ হলে কত হলো? 1100 টাকা হলো। কত হলো বন্ধুরা? এই 1100 টাকা হলো। তার মানে এই 1100 টাকা হচ্ছে তোমার চক্রবৃদ্ধি মূলধন।
এক বছর শেষে। আমি যদি আরেকটু ক্লিয়ার করে বলি, ধরো তুমি 1,000 টাকা ব্যাংকে জমা রেখেছো। এখন এই 1,000 টাকা থেকে তোমাকে যদি বলা হতো সরল মুনাফার কথা, তাহলে কিন্তু এই 100 টাকা কিন্তু তোমার সরল মুনাফা আলাদা হিসাব হতো। কিন্তু যখনই চক্রবৃদ্ধির কথা আসবে, চক্রবৃদ্ধি মুনাফা বা মূলধন যেটাই বলো যখন আসবে, তখন কিন্তু এই 100 টাকা অর্থাৎ হচ্ছে তোমার যে 100 টাকা মুনাফা দিয়েছে ওনারা, এই 100 টাকা কিন্তু যোগ হয়ে এটা কিন্তু মূলধন হিসেবে তোমার গণ্য হবে। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। এখন আসো, যদি তোমাকে বলা হয় চক্রবৃদ্ধি মূলধন অ্যান্ড হচ্ছে সরল মুনাফা, তাহলে তো বুঝবা কীভাবে? বুঝবা হলো যখন তোমাকে চক্রবৃদ্ধি মূলধনের কথা বলবে, তখন হচ্ছে প্রথমে যে আসল রেখেছিলে 1,000 টাকা, সেটার সাথে 100 টাকা যোগ হয়ে যে 1100 টাকা হলো, এটাই হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন। আর যদি তোমাকে বলা হতো যে সরল মুনাফা হলো 1,000 টাকার উপরে তোমাকে যে 100 টাকা দিয়েছে, এই 100 টাকা হচ্ছে সরল মুনাফা। এই 100 টাকার হিসাব কিন্তু এই 1,000 টাকার সাথে হবে না, মানে হচ্ছে এটার সাথে অ্যাড হবে না। আর চক্রবৃদ্ধি যখন বলবে তখন কিন্তু এই 1,000 টাকার সাথে হচ্ছে এই 100 টাকা অ্যাড হবে। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো, যদি তোমাকে বলা হয় দ্বিতীয় বছর শেষে তোমার চক্রবৃদ্ধি মূলধন কত, তাহলে আমরা এইভাবে এই সূত্রটি লিখব যে দ্বিতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন সমান প্রথম বছরের চক্রবৃদ্ধি মূলধন যোগ হচ্ছে মুনাফা। মানে কি লিখেছি? প্রথম বছরের চক্রবৃদ্ধি মূলধন যোগ হচ্ছে মুনাফা। মানে হচ্ছে এই যে দেখো, প্রথম বছর শেষে আমরা যে চক্রবৃদ্ধি মূলধন পেয়েছি, কত পেয়েছি আমরা? প্রথম বছর শেষে আমরা চক্রবৃদ্ধি মূলধন পেয়েছি P × 1 + R। এইটাই কিন্তু আমরা এখানে লিখেছি, দেখো এই যে P × 1 + R। এখন আমরা প্লাস দিয়ে কি লিখেছি? মুনাফা। আর মুনাফা মানে কি? দেখো আমি একটু ব্যাখ্যা করছি। মুনাফা মানে কিন্তু I = P আর আমরা জানি I = PRN। PRN। এখন দেখো এই P মানে কি? P মানে কিন্তু আসল। P মানে কি? P মানে হচ্ছে আসল। এখন এই আসলটা তোমার হচ্ছে আমরা কোথায় পাবো? এই যে দেখো, প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন আমরা যেটা পেলাম, এটা কিন্তু আসল হিসাবে গণ্য হবে এখানে। এই যে দেখো, আমরা এখানে লিখেছি হচ্ছে মুনাফা, বাট এটা কিন্তু আসল হিসেবে এখানে গণ্য হবে। কেন? কারণ এক বছর শেষে তোমাকে ওরা মূলধন অ্যান্ড হচ্ছে 100 টাকা মুনাফা হিসেবে তোমাকে এই টাকাটা দিয়েছে। আই হোপ বুঝতে পেরেছো। দেখো আমি আরেকবার তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, আমি জানি না তোমরা বুঝতে পারতেছো কিনা, আমি আরেকবার চেষ্টা করছি। দেখো, দ্বিতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন সমান আমরা কি লিখেছি? প্রথম বছরের চক্রবৃদ্ধি মূলধন যোগ মুনাফা। মানে প্রথম বছরের চক্রবৃদ্ধি মূলধন মানে হচ্ছে এই যে প্রথম বছর শেষে যে মুনাফাটা রয়েছে, চক্রবৃদ্ধি মূলধনটা পেলাম, এইটাই আমরা এইটা লিখেছি এখানে। দেখো একটু খেয়াল করে দেখো, এটা লিখেছি প্লাস। এখন দেখো এখানে আছে কি? আমরা লিখেছি মুনাফা। আর মুনাফার সূত্র কি তোমরা জানো? I = PRN। PRN। এখন P মানে কি? P মানে আসল। কিন্তু এই আসল কোনটা? এই আসল হচ্ছে প্রথম বছরান্তে তোমার চক্রবৃদ্ধি মূলধন যেটা তোমাকে দিয়েছে, এইটাই কিন্তু আসল। এই জন্য আমরা এখানে এটা লিখেছি গুণ। এখন আর মানে কি? আর মানে মুনাফার হার, আমরা আর লিখেছি এখানে। আর মানে কি? মুনাফার হার আর লিখেছি। অ্যান্ড হচ্ছে এন মানে কি? সময়। আর সময় কয় বছর? সময় হচ্ছে 1 বছর। সময় কয় বছর বন্ধুরা? সময় হচ্ছে 1 বছর। এখন তোমাদের আর একটা কনসেপ্ট আমি ক্লিয়ার করি, সেটা হচ্ছে ধরো তুমি এখানে লেখা আছে দ্বিতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন, এটা কয় বছর হবে? তুমি হয়তো ভাবতেছো 2 বছর হিসাব হবে। নো, এটাও কিন্তু 1 বছরের হিসাব হবে। মানে কি? ধরো আমি যদি ফর এক্সাম্পল দিই, 2025 সালে তুমি ব্যাংকে রেখেছো হচ্ছে 1,000 টাকা। কত রেখেছো বন্ধুরা? এই 1,000 টাকা রেখেছো। এখন 2025-এর শেষে অর্থাৎ হচ্ছে 2026 সালে তোমাকে এই 1,000 টাকার উপরে কত টাকা দিবে? একটু আগে আমি হিসাব করেছি। ধরো 100 টাকা দিলে তোমার হচ্ছে 1100 টাকা হলো। কত হলো? 1100 টাকা হলো। তার মানে তোমার 2025 থেকে 2026 পর্যন্ত মোট তুমি কত টাকা পেয়েছো? মুনাফা 100 টাকা অ্যান্ড হচ্ছে তোমার আসল ছিল 1,000 টাকা, 1100 টাকা তুমি পেয়েছো। তার মানে কয় বছর হিসাব হলো? 2025 থেকে 26, 12 মাসের হিসাব, তার মানে হচ্ছে 1 বছর। আবার তোমাকে যদি বলে দ্বিতীয় বছরান্তে, এই 25 থেকে কিন্তু হিসাব হবে না, তখন আবার হিসাব হবে এই 26 থেকে আবার 2000 কত? এই 27 সাল পর্যন্ত আবার হিসাব হবে, আবার 1 বছরের হিসাব হবে। এখন এই 1100 টাকার উপরে ধরো কথার সাপোজ তোমাকে আবার কত দিল? যে 120 টাকা তোমাকে মুনাফা দিল। তাহলে এই 1100 টাকা অ্যান্ড হচ্ছে এই 120 টাকা, তাহলে তোমার মোট কত হলো? 0,2,2,1 অর্থাৎ হচ্ছে 1220 টাকা। তুমি আবার কত পেলে? 1220 টাকা পেলে।
তুমি এই 1220 টাকা 2027 সালে 1 বছর পর আবার পেলে। কিন্তু এটাকে বলা হবে দ্বিতীয় বছরান্তে। কেন? কারণ হচ্ছে তুমি প্রথম বছর একটা রাখলে, তারপর দ্বিতীয় বছর একটা রাখলে, তৃতীয় বছর একটা রাখলে, কিন্তু বছর কিন্তু একটাই হিসাব হবে। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো আমরা যে পর্যন্ত বুঝিয়েছিলাম, এখানে ইনটু আর মানে হচ্ছে মুনাফার হার লিখেছি, অ্যান্ড এন মানে সময় মানে 1 বছর, 1 বছর তুমি লিখলেও পারো, না লিখলেও পারো, গুণ দিলে ওইটাই হবে, যার কারণে আমরা 1 লিখি না এখানে। এখন দেখো আমরা এটা কোথায় পেলাম, এখানে আমরা লিখেছি পি ইন্টু 1 প্লাস আর, এখানেও লিখেছি পি ইন্টু 1 প্লাস আর। এই দুইটা থেকে আমরা একটা কমন নিয়েছি। কয়টা কমন নিয়েছি? একটা কমন নিয়েছি, পি ইন্টু 1 প্লাস আর। তাহলে এইখান থেকে আমরা পি ইন্টু 1 প্লাস কমন নিলে থাকে কি 1 থাকে, অ্যান্ড হচ্ছে এই প্লাসের প্লাস দিলাম, আর এই আর এর আর দিলাম। এখন দেখো একবার সহজভাবে যদি একটু তোমরা চিন্তা করো, এই পি এখানে লিখেছি 1 প্লাস আর, এখানে একটা, এখানে 1 প্লাস আর একটা, দুইটাকে যদি গুণ করি তাহলে 1 প্লাস আর তার স্কোয়ার হয়ে যায়। আই হোপ বন্ধুরা দ্বিতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা শিখবো হচ্ছে তৃতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন। একদম সেম প্রসেসে 2 নংয়ে আমরা যেভাবে শিখিয়েছি তোমাদেরকে দ্বিতীয় বছরান্তে, সেইভাবে আমরা শিখব। দেখো দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি মূলধন, বন্ধুরা দেখো এইটা আমরা লিখেছিলাম প্রথম বছরের চক্রবৃদ্ধি মূলধন, তার মানে হচ্ছে আমরা এইটা লিখেছিলাম। এখন আসো দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি মূলধন, দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি মূলধন, তাহলে কোনটা আসবে? এইটা আসবে, কারণ এইটাই হচ্ছে দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি মূলধন। দেখো আমরা এটা লিখেছি পি ইন্টু 1 প্লাস আর তার স্কোয়ার, এখানে যা ছিল তাই, প্লাস আবার আমরা লিখেছি পি ইন্টু 1 প্লাস আর তার স্কোয়ার। কেন লিখেছি একটু আগে আমি ব্যাখ্যা করেছি, আমি তোমাদেরকে আরেকবার বুঝিয়ে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে। একটু মনোযোগ দাও, দেখো একটু মনোযোগ দিলেই তোমরা বুঝতে পারবা। ধরো আমরা জানি আই সমান সমান কি? পি আর এন, এটাই কিন্তু আমরা জানি। এখন এই আই সমান কি, না সরি পি সমান কি? পি সমান আমরা জানি হচ্ছে আসল। পি সমান কি বন্ধুরা? পি সমান হচ্ছে আসল। কিন্তু আমাদের আসল কোনটা? চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে আসল হলো এই দ্বিতীয় বছরান্তের শেষে যেটা পাবা সেটা হচ্ছে তোমার আসল। আমরা দেখো এইটা এখানে লিখেছি, এই যে পি ইন্টু 1 প্লাস আর তার স্কোয়ার গুণ, আর এই আর মানে কি? আমরা জানি মুনাফার হার, আর মানে হচ্ছে মুনাফার হার আমরা লিখেছি। অ্যান্ড এন মানে কি? সময় ওই যে একটু আগে আমি এখানে ক্লিয়ার করেছি যে প্রত্যেক বছর তুমি যে মুনাফাই পাও না কেন সেটা কিন্তু তোমার 1 বছরের হিসাব হবে, যার কারণে আমরা 1 এখানে লিখিনি। এখন দেখো পি ইন্টু 1 প্লাস আর তার স্কোয়ার প্লাস হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর তার স্কোয়ার হচ্ছে, দুইটা থেকে আমরা একটা কমন নিলাম, দুইটা থেকে একটা কমন না। আমরা দেখো এখানে কি লিখেছি, একটু মনোযোগ দাও। দেখো আমাদের এখানে এই স্কোয়ারটা মিস্টেক ছিল, অর্থাৎ হচ্ছে এখানে হচ্ছে আমাদের পি ইন্টু 1 প্লাস আর, এখানে রয়েছে পি ইন্টু 1 প্লাস আর। আমরা এটা একটা কমন নিয়েছি, এখান থেকে আমরা পি ইন্টু 1 প্লাস আর কমন নিলাম। কমন নিলে কি থাকে? এখানে 1 থাকে, তার মানে আমরা দুইটার মধ্যে আমরা কি পাই? 1 পাই। প্লাসের প্লাস লিখলাম আমরা, এটা তো কমন নিয়েছি, আর এই আর এর আর লিখলাম। এখন দেখো পি লিখলাম এখানে 1 প্লাস আর, এখানে স্কোয়ার, তার মানে হচ্ছে 1 প্লাস আর আছে দুইটা, এখানে আছে একটা, যদি গুণ করি তাহলে 1 প্লাস আর, আর পাওয়ার আছে, পাওয়ার বা সূচক আসে হচ্ছে 3। এটা হচ্ছে তৃতীয় বছরান্তের চক্রবৃদ্ধি মূলধন। এখন দেখো আমরা এখানে নিচে একটা বিষয় আলোচনা করেছি যেটা তোমাদের ম্যাথে করতে হবে, অর্থাৎ হচ্ছে দেখো তাহলে আমরা যদি একটু সহজে ব্যাখ্যা করি যে প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন আমরা কত পেয়েছিলাম? 1 প্লাস আর। এই যে দেখো একদম প্রথমে আমরা কত পেয়েছিলাম? 1 প্লাস আর। আমরা কিন্তু সেটাই এখানে লিখেছি 1 প্লাস আর। আর এর সূচক কত? 1। মানে হচ্ছে এর সূচক তুমি 1 দিতে পারো, মানে কি? তার মানে হচ্ছে তোমার প্রথম বছরান্তে সূচক হবে 1। তারপর দেখো আমি এখানে কি লিখেছি, দ্বিতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 1 প্লাস আর। এই যে দেখো আমরা দ্বিতীয় বছরান্তে কী হয়েছিলাম? 1 প্লাস আর, কিন্তু এর সূচক ছিল কত? 2। এই দেখো এর সূচক হচ্ছে 2। এখন আসলে তৃতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে 1 প্লাস আর, এর সূচক হবে এই যে 3 লিখেছিলাম 3। এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় যে চতুর্থ বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন কত হবে, তাহলে 1 প্লাস আর পাওয়ার সূচক হবে 4। অ্যান্ড যদি বলা হয় তোমাকে পঞ্চম বছরে কত হবে, তাহলে 1 প্লাস আর পাওয়ার হবে, পাওয়ার বা সূচক হবে হচ্ছে 5। তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা জানবো হচ্ছে তোমার চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটি কিভাবে আমরা লিখতে পারি। দেখো আমি এখানে লিখেছি যে এন বছরান্তে, অর্থাৎ আর একটা বিষয় আমাদের বাদ পড়েছে এখানে, দেখো এন বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 1 প্লাস আর, তাহলে এটা সূচক হবে এন। যেহেতু আমরা এখানে এন ধরেছি, এখানে যেমন আমরা 3 ধরেছিলাম, এখানে 3 হয়েছে, এখানে এন ধরেছি, এখানে এন হবে। এখানে যদি এক্স ধরো তাহলে এক্স হবে, এখানে যদি তুমি বিড়াল ধরো তাহলে কিন্তু বিড়াল হবে, মানে যেটাই ধরো এখানে সূচক সেটা হবে। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো এখানে কি লিখেছি, এন বছরান্তে, মানে হচ্ছে কি এন বছরান্তে
চক্রবৃদ্ধি মূলধন আমরা সি দ্বারা প্রকাশ করি। কি দ্বারা প্রকাশ করি? সি হলে তাহলে সি সমান সমান আমরা লিখতে পারি পি ইন্টু 1+r, আর এটা পাওয়ার হবে এন। এটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র। এখন আসো চক্রবৃদ্ধি মুনাফার সূত্র কি? চক্রবৃদ্ধি মুনাফার সূত্র হলো চক্রবৃদ্ধি মুনাফা সমান চক্রবৃদ্ধি মূলধন বিয়োগ হচ্ছে প্রারম্ভিক মূলধন। মানে কি, তোমাদের কনসেপ্টটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। ধরো এই পাশে আমি একটু ব্যাখ্যা করছি তোমাদের জন্য, মনোযোগ দিও তোমরা। আমি সবসময় কিন্তু বলি আমার ক্লাসে তোমরা মনোযোগ দিবা। দেখো মনোযোগ দিলে বুঝতে পারবা। ধরো কথার সাপোজ তুমি 2025-এ তুমি ব্যাংকে রেখেছিলে 1000 টাকা, তোমাকে দিয়েছিল কত? 1100 টাকা দিয়েছিল চক্রবৃদ্ধি মূলধন, তাই না? 1100 টাকা তোমাকে দিয়েছিল। অ্যান্ড হচ্ছে তুমি বছরের প্রথমে কত রেখেছিলে? বছরের প্রথমে তুমি রেখেছিলে 1000 টাকা রেখেছিলে। এখন তাহলে তুমি মুনাফা কত পেলে? এই 1100 থেকে তুমি 1000 টাকা যদি বাদ দাও, এই 100 টাকা কিন্তু তোমরা এই মুনাফা পেয়েছিলে। দেখো তাই আমি লিখেছি যে এখানে চক্রবৃদ্ধি মূলধন মানে প্রথমে তুমি যেটা লিখবা সেটা চক্রবৃদ্ধি মূলধন মানে আমরা সি দ্বারা প্রকাশ করি, যে দেখো সি দ্বারা প্রকাশ, আর বিয়োগের বিয়োগ, আর প্রারম্ভিক মূলধন মানে তুমি শুরুতে যে 1000 টাকা তুমি রেখেছিলে সেইটাই, তার মানে সি মাইনাস পি। এখন সি মাইনাস পি কি, এটাকে যদি আমরা একটু ব্যাখ্যা করি তোমাদের বোঝার সুবিধার্থে, দেখো ধরো তোমাদেরকে যদি চক্রবৃদ্ধি মুনাফাটি বুঝিয়ে দিই, দেখো আমরা ওখানে লিখেছি হচ্ছে সি মাইনাস পি। এখন সি মাইনাস পি মানে কি? দেখো এই সি মানে হচ্ছে আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন। চক্রবৃদ্ধি মূলধনের সূত্র কি? পি ইন্টু 1+r, আর এটার পাওয়ার হচ্ছে এন, আর মাইনাস এই পি লিখলাম। এখন এই পি ইন্টু 1+r পাওয়ার এন, এটার মান কত? আমরা কিন্তু সূত্রের প্রথমেই কিন্তু বের করেছিলাম এটার মান হবে 1100 টাকা। কত? 1100 টাকা। ধরো এটার মান আমরা বের করেছি 1100 টাকা। কত বের করেছি? 1100। অর্থাৎ এইটা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি মূলধন, 1100 টাকা বের করেছিলাম। আর আমাদের আসল কত ছিল? আসল মানে হচ্ছে প্রথমে আমরা ব্যাংকে কত টাকা রেখেছিলাম? প্রথমে কিন্তু আমরা এই যে 1000 টাকা, অর্থাৎ হচ্ছে এই 1000 টাকা কিন্তু আমরা রেখেছিলাম, লিখলাম হচ্ছে 1000 টাকা। ওকে, এখন এই 1100 টাকা থেকে যদি আমরা 1000 টাকা বিয়োগ করি তাহলে আমরা কত পেলাম? এই 100 টাকা। এইটাই হচ্ছে আমাদের মুনাফা। কি মুনাফা? চক্রবৃদ্ধি। এটাই হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি মুনাফা। আই হোপ তোমরা চক্রবৃদ্ধি মূলধন অ্যান্ড হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা কীভাবে বের করতে হয় সেটা তোমরা বুঝতে পেরেছ। বন্ধুরা, এর পরবর্তী পর্বে অর্থাৎ হচ্ছে আজকের পর্বটি হচ্ছে 1 নং পর্ব। 1 নং পর্বে আমি সূত্র নিয়ে আলোচনা করলাম। আই হোপ তোমাদের সূত্র নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা না। আমি এই অধ্যায়ে অর্থাৎ হচ্ছে তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 2.2-এর চক্রবৃদ্ধি মূলধন অ্যান্ড হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফার যে সূত্রগুলো রয়েছে সেগুলো প্রমাণ করে দেওয়ার চেষ্টা করেছি। আই হোপ তোমরা প্রত্যেকটি সূত্র বুঝতে পেরেছ। এর পরবর্তী পর্বে অর্থাৎ হচ্ছে 2 নং পর্বে আমি তোমাদের মূল বইয়ের দেখো, তোমরা একটু খেয়াল করে দেখো 2.2-এর এই যে 7 থেকে ম্যাথগুলো শুরু হয়েছে, এই 7 থেকে তোমার হচ্ছে 14 পর্যন্ত সৃজনশীল ম্যাথ সহ আমি প্রত্যেকটি ম্যাথ তোমাদেরকে প্রত্যেকটি পর্ব অর্থাৎ পর্ব আকারে করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তোমরা ধৈর্য সহকারে সেই ভিডিওগুলো দেখবে, তাহলে কিন্তু তোমরা তোমাদের যাদের এই অধ্যায়ের সমস্যা রয়েছে অর্থাৎ এই অধ্যায়ের ম্যাথগুলো নিয়ে তোমাদের অনেক প্রবলেম, তারা আমার মনে হয় না যে আমার ভিডিও দেখার পরে তোমাদের আর কোনো সমস্যা থাকবে। ওকে বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আর আমার একটা রিকোয়েস্ট থাকবে, আজকের পর্বে যদি তোমাদের এই সূত্র নিয়ে যদি তোমাদের কোনো সমস্যা থাকে অর্থাৎ হচ্ছে এই সূত্র বোঝানোর পরও যদি কোনো সমস্যা থাকে তোমরা কমেন্টসে জানিয়ে দেবা যে ভাই আমরা বুঝতে পারিনি, আমি আবার বোঝানোর চেষ্টা করব। দেন যদি আমার এই ভিডিও থেকে তোমাদের সামান্যতম উপকার হয় তাহলে আমার যে চ্যানেলটি রয়েছে, তোমরা অনেকেই জানো চ্যানেলটির নাম, আমি আবার বলে দিচ্ছি ড্রিম স্কুল 97। এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবে, দেন লাইক কমেন্ট শেয়ার করবে। আর হচ্ছে তোমরা বেশি বেশি তোমাদের বন্ধুদের মাঝে এই ভিডিওগুলো শেয়ার করে দিবে, যেন তোমাদের সাথে তোমার যারা ফ্রেন্ড সার্কেল রয়েছে যারা প্রাইভেট পড়তে পারে না তারা যেন উপকৃত হতে পারে। ওকে, পরবর্তী পর্বে তোমাদেরকে আমি ম্যাথ সলভ করে দিব। এ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।